পড়ব কুলম্বের সূত্র। স্থির তড়িৎ সম্পর্কিত এটা একটা প্রধান সূত্র, যে সূত্রটা আমাদের দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের ধারণাটা দেয়। সো প্রথমে হেডিং করে নিই কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কুলম্বের সূত্র কি বলছে? বলছে, আমি প্রথমে মানে কুলম্বের সূত্রের যে স্টেটমেন্ট বিবৃতি সেটা আগে প্রথমে বলছি, তারপরে আমি সূত্রটার গাণিতিক রূপ এবং সেই সূত্র সম্পর্কিত অন্যান্য যে জিনিসগুলো আমাদের কাজে লাগবে অঙ্ক করার ক্ষেত্রে সেগুলো আমরা বলবো। সো দুটি বিন্দু আধানের মধ্যে বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণ বা বিকর্ষণ বল, আমরা জানি যে আধান দুটো যদি একই রকমের আধান হয়, সম আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিষম আধান পরস্পরকে আকর্ষণ করে। মানে যদি পজিটিভ পজিটিভ হয় বিকর্ষণ হবে, নেগেটিভ নেগেটিভ হয় বিকর্ষণ হবে, পজিটিভ নেগেটিভ বা নেগেটিভ পজিটিভ যাই হোক, সেক্ষেত্রে কিন্তু বলটা আকর্ষণ বল ক্রিয়া করবে। এটা আমরা নিচু ক্লাসে মানে ক্লাস 10-এর নিচে যখন আমরা স্থির তড়িৎ পড়েছি, ক্লাস 10-এই আছে, সেখানে আমরা পড়েছি এবং 8-এও মনে হয় পড়েছি। সো তাহলে দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বলও কাজ করতে পারে, বিকর্ষণ বলও কাজ করতে পারে। সেই বলটা কতটা হবে আমরা জাস্ট ছোটবেলায় পড়েছি, মানে ক্লাস 8-এই ছিল এটা, যে ওই বলটা কি প্রকৃতির, সেখানে একটু কুলম্বের সূত্রের ধারণা আছে, বাট এখন আমরা সেটাকে নিয়ে আরো আরো বিস্তারিত আলোচনা করব। সো দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক, আধান দুটির গুণফলের সমানুপাতিক সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। এটা হলো কুলম্বের সূত্র। এখন এই সূত্রটা তো পড়লাম, এবার এই বলটা ওই ওদের মধ্যে আমি ছবি এঁকে পুরোটা বলছি গাণিতিক রূপটা কিভাবে আসছে। সো গাণিতিক রূপ, পরীক্ষায় যেটা দেয় যদি একদম সহজ, এখান থেকে অঙ্ক আসতে পারে, সূত্রটা লিখতে দিতে পারে, শুধু সূত্রটা লিখতে দিতে পারে, বা সূত্রটার সঙ্গে তার গাণিতিক রূপও লিখতে দিতে পারে। সো গাণিতিক রূপটা কেমন? এখানে দুটো বিন্দু আধান রয়েছে। সো একটা হচ্ছে এরকম Q1 আধান আছে, আর একটা Q2 আধান আছে। দুটো বিন্দু আধান Q1 আর Q2 রয়েছে। এদের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা ধরছি R, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R। তাহলে এই বিন্দু আধান দুটো পরস্পর থেকে R দূরত্বে অবস্থান করছে। এবার বিন্দু আধান দুটো যদি দুজনেই পজিটিভ হয় তাহলে বিকর্ষণ বল, যেটা আমি একটু আগে বললাম, যদি দুজনেই নেগেটিভ হয় তাহলেও বিকর্ষণ বল, যদি একজন পজিটিভ আর একজন নেগেটিভ হয় তাহলে কিন্তু আকর্ষণ বল কাজ করবে। তাহলে যে বলটা কাজ করছে সেই ক্রিয়াশীল বল যদি এফ হয়, আমি কোনটাকে কি ধরছি পাশে একটু লিখে দিই। Q1 হচ্ছে একটা আধান, Q2 হচ্ছে অপর একটা আধান, আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, আর এফ বলে একটা জিনিস ধরছি, মানে ওদের মধ্যে ক্রিয়াশীল বল। সো বল মানে ওদের মধ্যে ক্রিয়াশীল বল, কিন্তু ওই বিন্দু আধান দুটোর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে সেই বলটা। তাহলে কুলম্বের সূত্র বলছে এই যে বলটা ক্রিয়াশীল আকর্ষণ বল হোক আর বিকর্ষণ বল হোক, সেটা তাদের আধান দুটির গুণফল, মানে গুণফল মানে কি Q1 Q2, সেই গুণফলের সমানুপাতিক। এটা কখন হবে না, যখন ওদের মধ্যবর্তী দূরত্ব আর সেটা ধ্রুবক থাকবে। আর এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক কখন হবে না, যখন ওই Q1 Q2 এই গুণফলটা ধ্রুবক থাকবে। তাহলে যদি আধান দুটোর মান ধ্রুবক থাকে তাহলে মধ্যবর্তী দূরত্ব বাড়লে বলটা কমবে, আর যদি মধ্যবর্তী দূরত্ব স্থির থাকে তাহলে আধান দুটোর মান যদি বেশি করে দেওয়া হয় তাহলে বলটা বাড়বে, আধান দুটোর মান যদি কম করে দেওয়া হয় তাহলে বলটা কমবে।
এবার এই যে দুটো লাইন পেলাম, এই দুটো লাইনকে যদি আমি দুটো নাম দিই, একটাকে 1 নম্বর নাম দিলাম, একটাকে 2 নম্বর নাম দিলাম। ক্লাস 10-এ ভেদ বলে একটা চ্যাপ্টার ছিল, সেই ভেদ চ্যাপ্টারের যৌগিক ভেদের উপপাদ্য, যৌগিক ভেদের উপপাদ্য আছে। সেই যৌগিক ভেদের উপপাদ্য যদি খাটানো হয়, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা কি পাবো? আমরা বলতে পারবো এফ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, ওই জাস্ট এই পাশে মানে ডান সাইডে যেগুলো রয়েছে, রাইট হ্যান্ড সাইডে যেগুলো রয়েছে ওগুলো জাস্ট গুণ হয়ে যাবে, লেফট হ্যান্ড সাইড মানে বাঁ সাইডে তো দুটোই এফ রয়েছে, তাহলে ওইটার আর কোনো পরিবর্তন হবে না। এখানে কিন্তু এই Q1 Q2 এই গুণফলটা এবং আর প্রত্যেকেই কিন্তু পরিবর্তনশীল, পরিবর্তনশীল। এরা সবাই কিন্তু পরিবর্তনশীল, মানে চেঞ্জ হতে পারে, ভ্যারি করতে পারে। কেউ কিন্তু মানে আগেরটাই যেমন স্থির থাকতে হচ্ছিল, ধ্রুবক থাকতে হচ্ছিল, সেই ব্যাপারটা কিন্তু এখানে নেই। তাহলে আমরা জানি ক্লাস 10-এর ভেদের চ্যাপ্টারে এটাও আমরা শিখেছি যে এই সমানুপাতিক চিহ্ন উঠে যখন সমান চিহ্ন আসে তখন একটা একটা ধ্রুবক, ভেদ ধ্রুবক কে আসে। আমি এটাকে আপাতত কে ড্যাশ নাম দিচ্ছি, কারণ এরপরে আমরা একটা কে নেব, সেই কেটার একটা সিগনিফিকেন্স আছে, কেটার একটা স্পেশাল নামও আছে। তো সেই জন্য আমি এখানে আপাতত কে ড্যাশ নিচ্ছি। কে ড্যাশ হচ্ছে একটা জাস্ট সমানুপাতিক ভেদ ধ্রুবক। তাহলে এখানে কে ড্যাশ হলো অশূন্য সমানুপাতিক সমানুপাতিক ভেদ ধ্রুবক। ঠিক আছে, এই হলো মোটামুটি কুলম্বের সূত্রের গাণিতিক রূপের মানে একটা ফর্ম। এবার এই কুলম্বের সূত্রের গাণিতিক রূপের বিভিন্ন ফর্ম পাওয়া যায়, তার সিজিএস পদ্ধতিতে একরকম ফর্ম হয়, এসআই পদ্ধতিতে একরকম ফর্ম হয়। কারণ এই কেটা, এই যে কে আমরা এখানে একটা কে পেলাম না, এই কেটা সিজিএস পদ্ধতিতে একরকম হয়, এসআই পদ্ধতিতে আর একরকম আমরা পাবো, সেই জন্য এটা হয়। এবার এখানে একটা কথা বলার, এই যে কে, এই কে জিনিসটা দুটো বিষয়ের ওপর নির্ভর করে। ঠিক আছে, এই কে জিনিসটাকে বলা হয় হচ্ছে কুলম্ব ধ্রুবক। এই কে জিনিসটাকে বলা হয় কুলম্ব ধ্রুবক। ঠিক আছে, এই কুলম্ব ধ্রুবকের মান, কুলম্ব ধ্রুবক বা অনেক জায়গায় স্থির তড়িৎ ধ্রুবকও বলা হয়ে থাকে। এই কুলম্ব ধ্রুবকের মান দুটো বিষয়ের ওপর নির্ভর করে। প্রথম বিষয় হচ্ছে আমরা ওই আধান দুটোকে যে মাধ্যমে রেখেছি সেই মাধ্যমের প্রকৃতি, মাধ্যমের প্রকৃতি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যে পদ্ধতিতে মানে যদি অঙ্ক দেয় তাহলে অঙ্ক করতে হবে, আমরা যে পদ্ধতি ইউজ করছি, সিজিএস হোক এসআই হোক, সেই পদ্ধতি। ঠিক আছে, তাহলে ব্যবহৃত একক পদ্ধতি। ঠিক আছে, এই দুটো বিষয়ের উপরে কিন্তু এই কুলম্ব ধ্রুবক বা কে এর মান নির্ভর করে। আমরা এক্ষুনি দেখব যে ব্যবহৃত একক পদ্ধতি সিজিএস নিলে কে ড্যাশ এর মানটা কি হবে বা কুলম্ব ধ্রুবকের মানটা কি হবে, আর ব্যবহৃত একক পদ্ধতি যদি এসআই নিই তাহলে কুলম্ব ধ্রুবকের মানটা কি হবে আমরা এক্ষুনি দেখতে পাবো। ব্যবহৃত একক পদ্ধতিকে আমরা দুটো পার্ট করে নেবো, একটা সিজিএস, একটা এসআই। সিজিএস পদ্ধতিতে এই কুলম্ব ধ্রুবকটা কি হতে চলেছে সেটা দেখবো, এবং এসআই পদ্ধতিতে কি হতে চলেছে দেখবো। এবং আমরা অঙ্ক যখন করব তখন বুঝতে পারবো যে বইয়েও অঙ্ক আছে, বইয়েও দেখবে তোমরা যে মাধ্যম যদি আমি দুটো আধানকে বায়ু মাধ্যমে রাখলাম তাহলে সেটাও আন্দাজ আমরা কিছুটা পাবো থিওরির ভিতরে। তাহলে কুলম্ব ধ্রুবক যা হবে, যদি দুটো আধানকে আমরা জলের ভিতরে রাখি বা অন্য কোনো শূন্য মাধ্যমে রাখি তাহলে কিন্তু আমরা এই কুলম্ব ধ্রুবকের মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেবার আমি চলে আসি সরাসরি সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে এই কুলম্ব ধ্রুবকটা কি হবে সেটা আমরা দেখতে চলেছি। সিজিএস পদ্ধতিতে এই কুলম্ব ধ্রুবক কে ড্যাশকে নেওয়া হয় 1/k। এখানে এই যে কেটা নিলাম না, এই কেটার একটা স্পেশাল নাম আছে, যে নামটা হয়তো আজকেই সম্পর্কে বলবো না, নেক্সট ক্লাসে আমরা এই কেটাকে নিয়ে একটু আলোচনা করব। কে হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কাকে বলে, বা এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসে। এবং এই যে দুটো মাধ্যমের প্রকৃতি আর ব্যবহৃত একক পদ্ধতি, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে যে কুলম্ব ধ্রুবক বা কুলম্বের সূত্রে যে আকর্ষণ ও বিকর্ষণ বল, ওটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে মাধ্যমের প্রকৃতি আর একটা হচ্ছে ব্যবহৃত একক পদ্ধতি, দুটো বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আমরা দেখলাম সিজিএস পদ্ধতিতে কে ড্যাশ বা কুলম্ব ধ্রুবকের মান হচ্ছে 1/k, যেখানে কে হচ্ছে মাধ্যমের
তড়িৎ ভেদ্যতা। এবং এটাও বলে রাখা ভালো যে এটা যদি আমরা মানে শূন্য মাধ্যমের ক্ষেত্রে চলে যাই, শূন্য মাধ্যম ভ্যাকিউম একদম, ঠিক আছে, তো শূন্য মাধ্যমের ক্ষেত্রে কিন্তু এই কে এর মানটা হয়ে যাবে 1, কে এর মানটা হয়ে যাবে 1 শূন্য মাধ্যমের ক্ষেত্রে। তাহলে আমি প্রথমে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা কি আসছে দেখা যাক। এফ ইকুয়াল টু কে ড্যাশের জায়গায় এখন আমি বসাবো 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার, Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হলো সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, ঠিক আছে। তাহলে এটাকে আমি লিখে দিচ্ছি সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, গাণিতিক রূপ। আর এসআই শূন্য মাধ্যমের ক্ষেত্রে স্পেশালি কি হবে সেটা আমি বলে দিচ্ছি। শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর জায়গায় আমরা 1 বসিয়ে দেবো। সো এই সমীকরণটার ভিতরে যদি কে এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে কি পাবো, এফ ইকুয়াল টু 1/1, দ্যাট মিনস 1 Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। তাহলে আমরা সিজিএস পদ্ধতিতে দুটো দেখলাম, একটা জেনারেল যেটা কে দিয়ে আমরা লিখছি মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর একটা স্পেশালি শূন্য মাধ্যম। এবার আমরা এই জিনিসটাকে নিয়ে এসআই পদ্ধতিতে যাব। তোমরা যদি কোনো জায়গায় লিখতে না পারো ভিডিওটাকে পজ করবে, ভিডিওটাকে পজ করে লিখে নেবে, ওকে। সো আমি স্ক্রিনটাকে একটু স্ক্রল করে দিলাম, চলে যাচ্ছি এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিতে আমরা দেখতে চাইছি যে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা কি হতে চলেছে। সো ওই যে কে ড্যাশ যেটাকে কুলম্ব ধ্রুবক বলা হয়েছিল ওটা এসআই পদ্ধতিতে নেওয়া হয় 1/4 এপসাইলন, ঠিক আছে। এপসাইলন নট নেব আমি যখন আমি শূন্য মাধ্যমের ক্ষেত্রে যাব। সো 1/4 এপসাইলন। এই যে 1/4 এপসাইলন যে কথাটা আমি লিখেছি, এই এপসাইলন হলো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে। মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বলা হয় এই এপসাইলনকে। সো আমি লিখে দিচ্ছি এপসাইলন ইকুয়াল টু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ওকে। সো এইগুলোকে নিয়ে আমি পরের দিন আলোচনা করব যে এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে একটা জিনিস আছে, সেটা কিভাবে আসে সেগুলোকে নিয়ে আলোচনা করব। সো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যেটা হবে, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যেটা হবে, তড়িৎ ভেদ্যতা সেটাকে আমরা অরিজিনালি এপসাইলনের পায়ের গড়ায় একটা শূন্য দিয়ে ডিনোট করি, যেটাকে আমরা উচ্চারণ করি এপসাইলন নট, ওকে। সো এই দুটো লিখে রাখলাম। তাহলে এবার আমি যদি কুলম্বের সূত্রটাকে আবার দেখি, এফ ইকুয়াল টু, এবার ওই কে ড্যাশের জায়গায় বসছে 1/4 এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হলো এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। আর যদি আমরা স্পেশালি শূন্য মাধ্যম বসিয়ে দিই, স্পেশালি এক শূন্য মাধ্যম যদি আমি নিয়ে নিই তাহলে কি হবে, শূন্য মাধ্যমের ক্ষেত্রে এফ ইকুয়াল টু 1/4 এপসাইলনের জায়গায় বসে যাবে এপসাইলন নট, ঠিক আছে। যদি স্পেশালি শূন্য মাধ্যম আমি নিই, এপসাইলনের জায়গায় এপসাইলন নট বসবে। সো সেইটা Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হলো এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। তাহলে আমরা মোটামুটি কুলম্বের সূত্রের যে এসআই পদ্ধতিতে জেনারেল
সিজিএস পদ্ধতিতে জেনারেল, এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যম, সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যম, সবকটা আমরা দেখে নিয়েছি যে কেমন ওর গাণিতিক রূপ হয়। এবার আমরা কিছু ভ্যালু ক্যালকুলেট করার জন্য যাব। আমাদের এই ভ্যালুগুলো থেকে আমি পরের দিন যে সংজ্ঞাগুলো দেব সেই সংজ্ঞাগুলোর ক্ষেত্রে এই ভ্যালুগুলো লাগবে। একটা হচ্ছে যে এই 1/4πε0, এটা তো শূন্য মাধ্যমে এই ভ্যালুটা ফিক্সড ভ্যালু, এটা হচ্ছে 9 × 10⁹ হয়। এবার এর একটা একক আছে, এককটা আমরা বের করতে পারি, মাত্রাও বের করতে পারি। সো এককটা কি দাঁড়াচ্ছে সেটা আমরা দেখব। সো ধরো f = 1/4πε0 q1 q2/r²। এখানে তুমি এই 1/4πε0 এর মানটা জেনে গেছো, 9 × 10⁹, জানো না এককটা কি, বা পরীক্ষার হলে কি ভুলে গেছো। সো তুমি একক বের করে দিতে পারো। 1/4πε0 কে রেখে দাও, কোনাকুনি fr²/q1 q2 নিয়ে আসো। এবার তুমি কি করবে, এদের এককগুলো বসিয়ে দাও। তুমি এসআই পদ্ধতিতে বের করতে চাইছো ধরো, তো কারণ আমরা এই 9 × 10⁹, এটা এসআই পদ্ধতিতে হয়, এবং আমরা এই ক্লাস 12-এ তড়িৎ নিয়ে যা পড়াশোনা করব সবই মোটামুটি এসআই পদ্ধতি দিয়ে এগোবো, সিজিএসকে নেওয়া হয় না সাধারণত। সো ফোর্স মানে বলের একক হচ্ছে নিউটন, আর মিটার² বাই নিচে দুটো আধান রয়েছে তাদের একক কুলম, তাহলে কুলম স্কোয়ার। সো চলে আসছে নিউটন মিটার² কুলম টু দি পাওয়ার -2। তাহলে আমি এর এককটা এর পাশে বসিয়ে দিচ্ছি, নিউটন মিটার² কুলম টু দি পাওয়ার -2 হয়ে গেল আমার এটার একক। এবার আমাকে পরীক্ষার হলে প্রশ্ন করলো যে ε0 বা এপসাইলন এদের একক কি। তো যদি আমাকে ε0 বা এপসাইলনের একক বের করতে দেয়, আমি জানি যে মানে ε0 বা এপসাইলনের একক ধরো এরকম আছে, 1/4πε0 এর একক কত, নিউটন মিটার² কুলম টু দি পাওয়ার -2। এবার তুমি যদি এটাকে রেসিপ্রোকাল করো, মানে ভগ্নাংশটাকে উল্টে দাও, তাহলে তুমি এপসাইলনের একক পেয়ে যাবে। আর 4π তো একটা কনস্ট্যান্ট জিনিস, ওর তার কোনো একক হয় না, ওর একক। তাহলে কি হবে, এখানে যে যে জায়গায় মাইনাস ছিল সেই জায়গাগুলো প্লাস হয়ে যাবে, যে যে জায়গায় প্লাস ছিল সেই জায়গাগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো কুলম্বের মাথায় মাইনাস ছিল, কুলমটা হয়ে যাচ্ছে প্লাস, নিউটনের মাথায় প্লাস ছিল হয়ে যাচ্ছে মাইনাস, মিটারের মাথায় প্লাস ছিল হয়ে যাচ্ছে মাইনাস। এটা হলো এপসাইলনের নটের একক। এবার তোমরা যদি ক্যালকুলেটর তোমাদের বাড়িতে থাকে তাহলে তোমরা এইখান থেকে কিন্তু ইজিলি তুমি ε0 এর মানটাও বের করতে পারবে। সো 1/, আমি একটু করে দেখাচ্ছি, 1/ε0, 4πটাই পাশে গুণ হয়ে যাবে, 4π × 9 × 10⁹, ঠিক আছে। সো এটাকে যদি আমি রেসিপ্রোকাল করে দিই, ε0 কত চলে আসবে, 4π × 9 × 10⁹। এই ক্যালকুলেশনটা যদি তোমরা টোটালি ক্যালকুলেটরে দাও, সো তোমাদের ভ্যালু আসবে 8.854 × 10⁻⁻12। আচ্ছা, এর এককটা বসিয়ে দিতে হবে। এর এককটা হচ্ছে ওই যেটা আমি বের করলাম একটু আগে, কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -1, এটা হলো এর একক। এবার এই মান দুটো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, পরীক্ষা অনেক সময় মান মানে অঙ্ক করার সময় অনেক সময় তো এই মান লাগবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে পরীক্ষা অনেক সময় এমসিকিউ বা শর্ট কোশ্চেন দিতে পারে, এই মান দিয়ে শর্ট কোশ্চেন বা এমসিকিউ কিন্তু দিতে পারে। সো আমরা এইগুলো শিখে গেলাম। লাস্ট আমি আরেকটা ফর্ম দেখাবো, আমি তোমরা যেখানে লিখতে অসুবিধা হবে ভিডিওটাকে পজ করবে, করে লিখে নেবে। সো নেক্সট আরেকটা ফর্মে যাব। আমি দুটো জিনিস বলেছি, একটা হচ্ছে এপসাইলন, সেটা হচ্ছে যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর স্পেশালি ε0 যেটা, সেটা কি, সেটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ওকে, এদের দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে এপসাইলন = কে, এই কেটা একটু গ্রিক লেটারে লেখা হয়, ঠিক আছে, অনেকটা দেখতে এটাকে কাপকাও বলা হয়, কে ε0 একটু ব্যাকা হয়, ঠিক আছে। তো এটা হলো এদের দুজনের মধ্যে সম্পর্ক। এখানে এই যে কেটা দেখতে পাচ্ছ, এটাকে কাপকা বলা হয় অরিজিনালি, এইটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এর নাম হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। অবশ্যই মাধ্যমের, যে মাধ্যমটার এপসাইলন আছে, মানে যা তড়িৎ ভেদ্যতা তার পরাবৈদ্যুতিক ধ্রুবক কিন্তু।
মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। সো আমরা এখান থেকে এই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটাও বের করতে পারি। কাপকা ইকুয়াল টু আমার কত বের হচ্ছে, এপসাইলন বাই এপসাইলন নট। এটা থেকেই আমরা পরের দিন এর সংজ্ঞা দেবো, এই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা আমরা পরের দিন এর থেকে দেবো। এবং এর মান টানগুলো আলটিমেটলি আমরা দেখবো যে এর একক টেকক কী হতে পারে, সেগুলো আমরা পরের দিন আলোচনা করব। আজকের আলোচনা আমি রাখছি না। এবার এইটা যদি আমি কুলম্বের সূত্রে বসিয়ে দিই, কুলম্বের সূত্রের একটা গাণিতিক রূপ ছিল এসআই পদ্ধতিতে, যে 1F ইকুয়াল টু 1/4 এপসাইলন। এসআই পদ্ধতির জেনারেল যেটা ছিল, শূন্য মাধ্যম না কিন্তু, Q1 Q2 বাই আর স্কোয়ার। তুমি যদি এই আর স্কোয়ার এই এপসাইলনের জায়গায় এই মানটা বসিয়ে দাও, তাহলে কি আসছে, এফ ইকুয়াল টু 1/4 কে এপসাইলন নট বা কাপকা এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা কিন্তু কুলম্বের সূত্রের আরও একটা গাণিতিক রূপ, বিভিন্ন রকম রূপ পাওয়া যায়। সো এই আসলো মোটামুটি কুলম্বের সূত্রের বিভিন্ন রকম রূপ। আমি পরের দিনের ক্লাসে, আজকের ক্লাসে আর দুটো জিনিস বলবো, আমি একটা পার্থক্য বলবো আর একটা সাদৃশ্য বলবো। সেটা হচ্ছে এই যে তড়িৎ আকর্ষণ বল, যে দুটো বিন্দু আধান রয়েছে, সেই বিন্দু আধান দুটোর মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে। সবসময় যে আকর্ষণ বল কাজ করবে বা সবসময় যে বিকর্ষণ বল কাজ করবে সেটা আমরা ফিক্স বলতে পারবো না, আধান দুটোর প্রকৃতির উপর নির্ভর করবে কি প্রকৃতির বল কাজ করবে। সো এই বলটাকে বলা হয় স্থির তড়িৎ বল, স্থির তড়িৎ বল। আর আমরা ক্লাস 11 আর একটা বল পড়েছি, মহাকর্ষ বল, মহাকর্ষ বল। এই দুটো বলের ভিতরে কিছু সাদৃশ্য আছে, মানে কিছু মিল আছে, আর কিছু বৈসাদৃশ্য আছে, মানে কিছু অমিল বা পার্থক্য আছে। তো কি কি মিল আছে, কি কি পার্থক্য আছে, প্রথমে আমি সাদৃশ্যগুলো বলছি, আমি মুখে বলছি, তোমরা ভিডিও পজ করে করে লিখে নেবে, আমি যতটা পারছি লিখে দিচ্ছি। সাদৃশ্য নাম্বার 1, এই দুটো বলই কিন্তু মানে যে মহাকর্ষ বল কি দুটো বস্তুর মধ্যে কাজ করতো, আর এটা দুটো বিন্দু আধানের মধ্যে কাজ করছে, এরা কিন্তু দুজনেই ওই মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো 1 নম্বর, উভয় বল ই বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, দুজনেই। তোমরা নিউটনস গ্র্যাভিটেশনাল ল বা নিউটনের ওই যে মহাকর্ষীয় সূত্র ছিল, সেখানেও কিন্তু এই একই রকম দেখতে ছিল। দুটো বলই কিন্তু সংরক্ষী বল, উভয় বলই সংরক্ষী বল, দুটোই কিন্তু সংরক্ষী বল। অর্থাৎ মানে সংরক্ষী বল আমরা ওই কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারে পড়েছিলাম, যে কৃতকার্যটা কোন পথ দিয়ে কৃতকার্য করা হচ্ছে, একটা বস্তুকে আমি সরালাম, কৃতকার্য করলাম, কোন পথ দিয়ে করা হচ্ছে তার উপরে কিন্তু নির্ভরশীল নয় কৃতকার্যটা। নাম্বার 3, এরা এই বল দুটো কিন্তু দুটো বলই কিন্তু শূন্য মাধ্যমে কাজ করে। সো উভয় বলই শূন্য মাধ্যমে ক্রিয়াশীল, উভয় দুটো বলই কিন্তু শূন্য মাধ্যমে কাজ করতে পারে। তাহলে এইগুলো হলো সাদৃশ্য। পার্থক্য কি কি পাবো? পার্থক্য পাবো, আমি দাগ মাঝখান থেকে একটা দাগ টেনে নিলাম, এদিকে স্থির তড়িৎ বল আর এদিকে মহাকর্ষ বল। সো স্থির তড়িৎ বল আর মহাকর্ষ বল, পার্থক্য কি কি পাবো? পার্থক্য পাবো, স্থির তড়িৎ বল কিন্তু একটা শক্তিশালী বল। সো নাম্বার 1, এটা একটা শক্তিশালী বল। আমি পুরো বাক্যে লিখছি না, তোমরা পুরো বাক্যে এটা গুছিয়ে নেবে, এটি একটি শক্তিশালী বল। ঠিক আছে, আর এদিকে নাম্বার 1, এটা কিন্তু একটা মৃদু বল বা খুব ক্ষীণ বল, নাম্বার 2, এই স্থির তড়িৎ বল যেটা, এটা কিন্তু আকর্ষণ বলও হতে পারে, বিকর্ষণ বলও হতে পারে, সেটা নির্ভর করবে আধান দুটো কি প্রকৃতির। তাহলে এই বলটা আকর্ষণ বা বিকর্ষণ উভয় ই হতে পারে,
কিন্তু মহাকর্ষ বল যেটা নিউটনের যে মহাকর্ষীয় সূত্র, সেখানে যে বলটার কথা ছিল সেটা কিন্তু সর্বদাই আকর্ষণ বল। এটা সর্বদাই আকর্ষণ বল। নাম্বার 3 আর একটা আছে, সেটা হচ্ছে স্থির তড়িৎ বল যেটা, সেটা কিন্তু আমরা একটু আগে দেখে এসেছি মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। মানে দুটো বিন্দু আধান তুমি দেখেছো, তার মাঝখানে কি প্রকারের মাধ্যম রয়েছে, জল রয়েছে না বায়ু রয়েছে না কিছু নেই, শূন্য মাধ্যম রয়েছে, তার উপরে কিন্তু এই স্থির তড়িৎ বলের মান নির্ভর করে। স্থির তড়িৎ বলটার মান নির্ভর করে ওই মাধ্যমটা কি প্রকৃতি। সো স্থির তড়িৎ বলের মান সংশ্লিষ্ট মাধ্যমের ওপর কিন্তু নির্ভরশীল। সো সংশ্লিষ্ট সংশ্লিষ্ট মাধ্যমের ওপর নির্ভরশীল আর মহাকর্ষ বল কিন্তু ওখানে আমরা দেখেছিলাম যে মহাকর্ষ ধ্রুবক, যেটা আমরা ক্লাস 11-এ পড়েছিলাম জি দিয়ে, সেটাকে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হতো। তার কারণ হচ্ছে ওই মহাকর্ষ বলটা যে কোনো জায়গায়, বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় কিন্তু আমরা কাজে লাগাতে পারি, সেই জন্য এটাকে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হতো। সো এই বলটার মান কিন্তু মাধ্যমের প্রকৃতির ওপর বা সংশ্লিষ্ট মাধ্যম যেটা থাকবে তার উপর নির্ভরশীল নয়। সো সংশ্লিষ্ট মাধ্যমের সংশ্লিষ্ট, এটা ট হবে, সংশ্লিষ্ট মাধ্যমের ওপর নির্ভরশীল নয়, ওকে। সো আমরা আজকে কি কি পড়লাম? আমরা কুলম্বের সূত্রটা পড়লাম, কুলম্বের সূত্রের গাণিতিক রূপ পড়লাম, এবং গাণিতিক রূপটা বিভিন্ন রকম হয়, সিজিএস, এসআই, শূন্য মাধ্যম, নর্মাল, যে কোনো একটা ইন জেনারেল কেস, বিভিন্ন রকমের হয়। এবং শুধু তাই নয়, এছাড়া আমরা আজকে পড়েছি পরাবৈদ্যুতিক ধ্রুবক জিনিসটা কি সেটা একটু দেখেছি, তার সংজ্ঞা আমরা পরের দিন পড়বো, বইয়ে যেগুলো আছে সেগুলো তো অবশ্যই পড়তে হবে। তড়িৎ ভেদ্যতা দেখেছি, এবং এপসাইলনের মান এপসাইলন নটের মান দেখেছি, 1/4 এপসাইলন নটের মান দেখেছি, তাদের থেকে কিভাবে আমরা একক বের করব সেগুলো দেখেছি। এবং দুই প্রকার যে বল, এই যে মহাকর্ষ বল এবং স্থির তড়িৎ বল, এই বল দুটোর মধ্যে যে কি কি মিল আছে সেগুলো দেখেছি, কি কি অমিল আছে সেগুলোও দেখেছি। সো আমরা পরের দিনের ক্লাসে কুলম্বের সূত্রের একটা ভেক্টর রূপ হয়, সেই ভেক্টর রূপ এবং এখান থেকে আধানের একক ডিফাইন করা যায়, যে আধানের একক হয় কুলম্ব, যে কুলম্বের এককগুলোকে আমরা আজকে ইউজ করলাম সেই এককগুলোকে সংজ্ঞায়িত করা যায়, সেই সংজ্ঞা এবং তাদের মধ্যে সম্পর্ক সেগুলোকে নিয়ে এগোবো, এবং অবশ্যই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক এগুলোকে দেখবো। সো তোমাদের এই ক্লাস সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, আমি অবশ্যই সেটা সলভ করে দেবো। ঠিক আছে? সো আজকের ক্লাস এই পর্যন্ত।